লন্ডনে চিকিৎসা শেষে ৪ মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফিরেই লাখো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন। মঙ্গলবার সকাল 10:30টার কিছু পর দেশের মাটি স্পর্শ করেন তিনি। সঙ্গী 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাদের অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিবের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা। এ সময় হুইল চেয়ারে বসে খালেদা জিয়া শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সিনিয়র নেতৃবৃন্দের সাথে। বিমানবন্দরের বাইরে ততক্ষণে দল নেত্রীকে অভ্যর্থনা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। মঙ্গলবার সকাল 11:15টার দিকে খালেদা জিয়াকে বহনকারী একটি সাদা গাড়ি বিমানবন্দর থেকে বের হয় গুলশানের বাসা ফিরোজার দিকে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। খালেদা জিয়া ফিরোজায় উঠলেও জোবাইদা রহমান উঠবেন ধানমন্ডির মাহবুব ভবনে। এর আগে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত পথে পথে ছিল নেতাকর্মীদের ঢল। জাতীয় ও দলীয় পতাকা হাতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা হাত নেড়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। গাড়িবহরের সঙ্গে নেতাকর্মীরা স্লোগান, প্ল্যাকার্ড, পতাকা আর ব্যানারে স্বাগত জানান প্রিয় নেত্রীকে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ হয় মঙ্গলবার সকাল 11টার দিকে। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে বেগম জিয়ার গাড়িবহর অতিক্রম করে আর্মি স্টেডিয়াম। জনভোগান্তি এড়াতে নির্ধারিত পথ নকশা অনুযায়ী ফিরোজায় না এসে নৌবাহিনী সদর দপ্তর দিয়ে গুলশানে নিজ বাসভবনে পৌঁছান বেগম জিয়া। প্রাণপ্রিয় ম্যাডাম, আমাদের মা এত এই 17 বছর ধরে সে নির্যাতিত হয়েছে, এখন সে এই 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন। আমাদের মনে অনেক অনেক আনন্দ। এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে যার অবস্থান আছে মা হিসাবে, এবং যাদের কারণে আমরা এদেশে গণতন্ত্র ফিরে পেয়েছি, তাকে আমরা তার হায়াতে আল্লাহ দীর্ঘায়ু করুক, এবং উনার কাছ থেকে আমরা জীবনে যাতে শিক্ষা নেই এদেশের মাটি এবং মানুষের জন্য। সারা বাংলাদেশের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য যে আন্দোলন, যে কর্মসূচি ঘোষণা করবেন, উনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র করে তুলব। আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশটা পরিচালনা করুক সুন্দর, এটাই আমার আশা প্রত্যাশা। খালেদা জিয়া দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন, এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন, এবং দেশবাসী যেন গণতন্ত্রে ফিরে যেতে পারে, তার জন্য একটা পথ সহজেই আমরা অর্জন করতে পারি, সেই আহ্বান আমরা জানাচ্ছি। খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থা অনেকটা স্থিতিশীল, আর অল্প সময়ের মধ্যেই ফিরবেন তারেক রহমান। বিষয়টি জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন, এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন, এবং আমরা দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা, বিশেষ করে আজকে এই সুশৃঙ্খলভাবে এয়ারপোর্ট থেকে এখানে আসার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ ওনারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করেছেন, ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন, ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব
অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। খালেদা জিয়ার দেশে ফেরার রাজনীতিতে যেমন ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করেন দলটির নীতি নির্ধারকরা, এছাড়া দলও আরও সুসংগঠিত করবে বলে আশা বিএনপি নেতাদের। যিনি গণতন্ত্রের মাতা, যিনি আপসীর নেত্রী, তার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং আমাদের যেটি প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে একটি প্রত্যাশা যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ কিন্তু অন্যরকম, সেটা বলে প্রকাশ করা যাবে না। গণতন্ত্রের নেত্রী, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশেষ করে এই সংসদীয় যে গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল ভূমিকা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মনোবল দেখেছি, আমার বিশ্বাস তার নেতৃত্বে আমরা বিএনপি, দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ রয়েছি এবং আজকে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। দেশে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে, দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। ওনার নেতৃত্বে এখন বাংলাদেশে বিএনপি সুসংগঠিত, শক্তিশালী। ইনশাল্লাহ ওনার নেতৃত্বের প্রতি বাংলাদেশ আস্থা রেখেছে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে অসুস্থ মার সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। মঙ্গলবার সন্ধ্যা 6:30 নাগাদ হাসপাতালে পৌঁছান জোবাইদা রহমান। এ সময় হাসপাতালের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দীর্ঘ 17 বছর পর মায়ের সাথে সাক্ষাৎ করেন তিনি। এর আগে মঙ্গলবার সকালে দেশে ফিরে শাশুড়ি বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় ওঠেন জোবাইদা। জানা যায় বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গেল 2 মে স্কয়ার হাসপাতালে ভর্তি হন জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু। প্রায় 4 ঘন্টা অবস্থানের পর হাসপাতাল থেকে মায়ের বাড়ি ধানমন্ডির মাহবুব ভবনে যান জোবাইদা রহমান। সেখানে সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত সুরভি এর শিশুরা তাকে স্বাগত জানায়। এই বাড়িতে থাকার কথা রয়েছে ডাক্তার জোবাইদা রহমানের। বিতর্কিত 9টি ধারা বাতিল করে সাইবার সিকিউরিটি আইন সংশোধনের অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধনও অনুমোদন দেয়া হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সংশোধিত আইনে সরকার কন্টেন্ট অপসারণ করতে চাইলে আদালতের আশ্রয় নিতে পারবে। এছাড়া সভায় এবার ঈদুল আজহায় 5 থেকে 14 জন টানা 10 দিনের ছুটি অনুমোদন দেয়া হয়েছে। তবে ঈদের ছুটির আগে 17 ও 24 মে শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। সংবাদ সম্মেলন করে উপদেষ্টা পরিষদ বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ, সেখানে মাত্র 2টা অপরাধ রাখা হয়েছে। একটা হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ, হুমকি দেওয়া, আর এটা হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো, যে ঘৃণা ছড়ানোর মধ্যে দিয়ে সহিংসতাকে উস্কে দেওয়া হয়। 5 জুন থেকে 10 জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে এন্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদুল আজহার ছুটি হবে 10 দিন।
সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা রাজনীতিতে অংশগ্রহণ না করলে নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। প্রাতিষ্ঠানিক সংস্কার অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে তরুণদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, অনেক বাংলাদেশি তরুণই তাদের জীবনে একবারও ভোট দিতে পারেননি। নিয়মিত এবং অনিয়মিত দুই ক্যাটাগরিতে ইতালি কর্মী নেবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইতালির সাথে অভিবাসন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, বৈধ অভিবাসন বাড়াতে এই প্রথম দুদেশের মধ্যে কোনো সমঝোতা স্মারক সই হলো। ইতালির ভিসা সহজ করা, চাকরির সুযোগ বাড়ানো, প্রবাসীদের ভোগান্তি কমানো এবং শিক্ষার্থীদের বৃত্তি বাড়ানো সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি। আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করব, আমরা রেগুলার যোগাযোগ রাখব। বর্তমানে যে কোটা আছে সেখান থেকে বাড়ানো হবে এবং ওনারা ওই এমওইউর মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরও দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে। কোন কোন খাত সেটা এখানে স্পেসিফাই করা নাই। এটা একটা মডালিটিস অফ দ্য এগ্রিমেন্ট, এখানে খুব ডিটেল কোনো কিছু থাকে না। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এটা করার কারণে মূলত যে লাভটা হবে, এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। আমাদের বৈধ যাওয়ার পথ খুলে গেলে আমি ওনাদেরকে বুঝিয়েছি যে আমাদের জন্য যত বেশি বৈধভাবে শ্রমিক নিবে তত অন্যভাবে যাওয়ার পথটা মানে আগ্রহটা মানুষের কমে যাবে। ওনাদের আমার খুবই আন্তরিক মনে হয়েছে। আরাকানে নতুন প্রশাসনের সর্বস্তরের রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব দেখতে চায় বাংলাদেশ। আরাকান আর্মির জন্য এটা টেস্ট কেস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কথা বলেন। সীমান্ত ব্যবস্থাপনার স্বার্থে সীমান্তের ওপারে যারা থাকবে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবার কথাও জানান তিনি। আরাকান যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে তার সকল স্তরে রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটা তারা না করেন, এটা হবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের একটা নিদর্শন, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না, আমরা কখনো সেটা করবো না। এবং এই কাজটাই যদি তারা না করেন, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে। আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সাথে ইচ্ছা তার সাথে আমরা কথা বলবো। কে কি বললো যায় না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি। ভারত পাকিস্তান সীমান্তের বিষয়ে বাংলাদেশকে অবহিত করতে পররাষ্ট্র উপদেষ্টার সাথে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী শরীফ ইসহাক। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, আলাপে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেয়া ভারতের বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়টি উঠে এসেছে। পাকিস্তান যে মানে ঘটনাটা যা ঘটেছে এবং পাকিস্তান তার ব্যাপারে কী কী পদক্ষেপ নিয়েছে সেটা উনি আমাকে অবহিত করার জন্য ফোন করেছিলেন। আমার কাছ থেকে উনি কোনো সহায়তা চাননি বা রিয়াকশনও কিছু চাননি। আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক, আমরা উত্তেজনা প্রশমনে যে কোনো মানে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের কোনো উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে। পরিবেশের টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে কথা জানান তিনি। দেশে শিল্প কলকারখানার উন্নয়নে সরকারের সদিচ্ছা আছে উল্লেখ করে উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় এমন প্রকল্প নিরুৎসাহিত করা হচ্ছে। এই সরকারের নেয়া পদক্ষেপগুলো নির্বাচিত সরকার এসে চলমান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় পরিবেশের উন্নয়নে বেসরকারি খাতকে আরও ভূমিকা রাখার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।
কোনো সরকার যাতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে না পারে সেজন্য তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের আগে নির্বাচনকালীন শব্দটি যুক্ত করার প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই প্রস্তাব দেয় এনসিপি নেতারা। এছাড়া ভোটারের বয়স 16 ও প্রার্থীর বয়স 23 করার পক্ষে প্রস্তাব দিয়েছে দলটি। একই সঙ্গে কমিশনের ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার সিদ্ধান্তে সমর্থন রয়েছে তাদের। মঙ্গলবার সকাল 10:30টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি। সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে প্রায় 7 ঘন্টা বৈঠক করে দলটি। এ সময় দলটির নেতারা বলেন, বিগত বছরে বাংলাদেশে একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হতেন, তাই এই ধারায় পরিবর্তন আনা দরকার। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব দেয়া যাবে বলেও মত তাদের। এর আগে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে 15 মের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করা হবে। আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশেও 16 বছরে আসলে তাদেরকে ভোটার করার মতো এবং 16 বছরেই তাদেরকে অ্যাডাল্ট হওয়া বা প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নেওয়ার মতো আইন অলরেডি করা হয়েছে। সাংবিধানিক ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে এটার সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। এক যুগ পেরিয়ে গেলেও শাপলা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশন তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে শাপলা হত্যাকাণ্ডের এক যুগ বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন আখতার হোসেন। বলেন, দ্রুত তদন্ত কমিশন গঠন করে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণ দিতে হবে প্রতিটি শহীদ পরিবারকে। শাপলা হত্যাকাণ্ডের পর দেশে কেউ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করার সাহস পায়নি। শাপলা হত্যাকাণ্ড ফ্যাসিবাদী শাসনকে 16 বছর স্থায়িত্ব দিয়েছে বলেও জানান আখতার হোসেন। তাই অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে জুলাই স্পিরিট ধারণকারী সংগঠনগুলোকে একত্র করে জুলাই ঐক্য নামে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটি সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেয়া হয়। জোটে জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ সহ জুলাই স্পিরিট ধারণকারী 35টি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবের গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় হতাশা প্রকাশ করা হয়। বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। জুলাই স্পিরিট ধারণকারী যতগুলো সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হব। ইতিমধ্যেই আমরা প্রাথমিকভাবে রাজনৈতিক প্রেসার গ্রুপ এবং সামাজিক প্রেসার গ্রুপ হিসেবে যারা জুলাই স্পিরিটকে ধারণ করে কাজ করে যাচ্ছেন তাদেরকে সাথে নিয়ে আমাদের এই জুলাই ঐক্য নামে এই নতুন জোটটি গঠিত হয়েছে। আমরা আমাদের সেই স্বতন্ত্র দাবি জানানোর পরে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাই নাই, তো সেই জায়গা থেকে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে একসাথে কাজ করব, একসাথে আওয়াজ তুলব, একসাথে আন্দোলন করব। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি শুনানিতে 4টি
আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চান। শিশির মনির বলেন, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয় সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসে ব্যতিক্রম। মুক্তিযুদ্ধে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। আজকে আমাদের পক্ষে শুনানির প্রায় 90 ভাগ শেষ হয়ে গেছে। বাকি 10 ভাগ শুনানির জন্য আগামী বৃহস্পতিবার সকালে 1 নম্বর আইটেম আকারে বাকি অংশ শুনানি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এই শুনানিতে মূল কথা যেটা বলেছি, প্রথম হলো আমরা বলেছি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে, তিনি এখনও বেঁচে আছেন, তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল এটিও ছিল রাজনৈতিক বিবেচনায় তাকে টার্গেট করা হয়েছিল। পরিবারের আপত্তির মুখে সাভারে গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন করতে পারেনি প্রশাসন। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের জন্য কবরস্থানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ গোয়েন্দা পুলিশের একটি দল। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে ধর্মীয় অনুভূতির কথা জানিয়ে মরদেহ তোলায় বাধা দেন। পরিবারের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে মরদেহ উত্তোলন না করে ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত হন মালয়েশিয়ার টুক্কু আব্দুল রহমান ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রাবণ। আমাদের যে ভিকটিম শ্রাবণ গাজীর বাবা এবং মা আমাদেরকে জানিয়েছেন যে তারা লাশটা উত্তোলন করতে দিতে চাচ্ছেন না, যেহেতু তারাই তার অভিভাবক এবং তার বাবা মার সিদ্ধান্তকে আমরা সর্বোচ্চ সম্মান করছি এবং তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা কবর থেকে লাশটা উত্তোলন করছি না। পল্টনে যুবদল নেতা শামীম হত্যা মামলায় বাগেরহাট 4 আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে বিচারক মোহাম্মদ সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন। এর আগে সোমবার রাতে ঢাকার এক ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন বাগেরহাটের এই সাবেক সংসদ সদস্য। এরপর মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে 14 সেপ্টেম্বর যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্বাস আলী বাদী হয়ে আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা সহ 704 জনের নাম উল্লেখ করে পল্টন মডেল থানায় এই মামলা করেন। কিশোরগঞ্জ সহ সারা দেশে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী সহ 6 জন মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার দুপুরে প্রবল ঝড় বৃষ্টির সময় হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয় ইরিনা, প্রিয়া ও বর্ষা নামে 9ম শ্রেণীর 3 শিক্ষার্থী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রিয়া ও ইরিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য বর্ষাকে কিশোরগঞ্জ মেডিকেলে পাঠানো হয়। অন্যদিকে বজ্রপাতের শিকার হয়ে মাঠেই মারা যান এক কৃষক। এছাড়া বজ্রপাতে ঝিনাইদহ ও সুনামগঞ্জে আরও 3 কৃষক মারা গেছেন। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার চেম্বার বিচারপতি রেজাউল করিম এই আদেশ দেন। এর আগে 30 এপ্রিল চিন্ময় কৃষ্ণকে জামিন দেয় হাইকোর্ট। সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে করা আরও 4টি মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেফতার দেখিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে চট্টগ্রাম সিএমএম কোর্টের বিচারক SM আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন। তবে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারাগার থেকে ভার্চুয়াল শুনানিতে যুক্ত হয় আসামি চিন্ময় দাস। আদালতের তদন্ত কর্মকর্তা জানান, গেল বছরের 26 নভেম্বর চিন্ময়কে জেল হাজতে নেয়ার সময় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে। পরে প্রাথমিক তদন্তে এসব কর্মকাণ্ডে চিন্ময়ের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এদিকে চিন্ময় দাসের শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৭ম দিনের সাক্ষী শুনানি হয়নি। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও ঢাকা মেডিকেলের 2 জন চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ৭ম কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের 2 জন চিকিৎসকের সাক্ষ্য গ্রহণের জন্য তলব করা হয়। এর আগে 2 বার তলব করার পরও চিকিৎসকরা আদালতে উপস্থিত হননি। এই ঘটনায় এখন পর্যন্ত 37 জনের মধ্যে 27 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। এর আগে মঙ্গলবার সকালে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামিদের আদালতে হাজির করা হয়। গেল 6 মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশু আছিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কেবল আইনের প্রয়োগ নয়, বরং দুর্যোগ মোকাবিলায় কাঠামোগত দিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। ভূমিকম্প ও অগ্নিঝুঁকিতে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। উপদেষ্টা বলেন, কাঠামোগত নজরদারি বাড়িয়ে সেবা সংশ্লিষ্ট সব বিভাগকে একসাথে কাজ করতে হবে। এ সময় রাজুক চেয়ারম্যান জানান, ঢাকা শহরের সব সেবার জন্য একক কর্তৃপক্ষ দরকার। এক ছাদের নিচে সব সেবা আনতে পারলে ঢাকার উন্নয়ন সম্ভব। এছাড়া সব পর্যায়ে আরবান ডিজাস্টার ল্যাব গঠনেরও তাগিদ দেন তিনি। অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ডিজিটাল অনুমোদন প্রক্রিয়া আরো জোরালো করার ব্যবস্থা করা, এবং ফাইনালি যেটা হচ্ছে ভবন মালিক, ঠিকাদার, শ্রমিক সবার মধ্যে সচেতনতা আর নিয়মিত প্রশিক্ষণের ব্যাপারটা নিশ্চিত করা। আমরা চাই ভবিষ্যতের শহর হবে এমন যেখানে প্রতিটি ভবন হবে নিরাপদ, পরিবেশ বান্ধব এবং দুর্যোগ সহনশীল। কারণ দুর্যোগ তো এটা আমাদের কিছু করার নাই, হবে, এবং সেটা যেন সহনশীল হয়, যেন সেই জায়গায় দৃঢ়ভাবে এবং দুর্যোগ মোকাবেলা করতে অভ্যস্ত এমনভাবে কাঠামোটা তৈরি করা। সিলিন্ডার গ্যাস বিক্রিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বছরে 14 লাখ এলপিজি সিলিন্ডার গ্রাহক পর্যায়ে সরকারিভাবে সরবরাহ করলেও বাজারে এর অস্তিত্ব খুঁজে পায়নি অভিযানকারী দল। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিপিসি মহাপরিচালক। মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে বিপিসিতে কার্যালয়ে অভিযান চালিয়ে দুদক জানিয়েছে, সরকারি কোম্পানির সরবরাহকৃত এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম 690 টাকা থেকে বাড়িয়ে 825 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। তবে কয়েকটি অসাধু চক্রের কারণে তা সাধারণ ভোক্তার কাছে পৌঁছায় না। সরকারি কোম্পানির সিলিন্ডারের সঙ্গে বেসরকারি কোম্পানির দামের পার্থক্য প্রায় অর্ধেক থাকায় এই গ্যাস বিক্রিতে দুর্নীতি হওয়ার কথা জানায় দুদক। বেসরকারি কোম্পানির বোতলে ভরে 1400 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি করছে অসাধু চক্রগুলো। সংস্থাটির চেয়ারম্যান জানান, অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া ডিলার হিসাবে ভুয়া লাইসেন্স ব্যবহার করে অথবা সিন্ডিকেটের মাধ্যমে তারা এলপি গ্যাস লিমিটেড থেকে বের করে নিয়ে আসে, অথবা এই 4টা যে প্রতিষ্ঠান আছে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান তাদের মাধ্যমে বের করে নিয়ে এসে তারা এগুলোকে ক্রস ফিলিং করে যে সরকারি যে বোতল আমরা সিলিন্ডার যেটা বলি সেখান থেকে বেসরকারি যে সিলিন্ডারগুলো আছে সেগুলো বিভিন্ন তারা ব্র্যান্ড নেম অথবা লোগো ব্যবহার করে সেগুলোতে সাপ্লাই করে। যেহেতু একটা বড় অভিযোগ এসেছে এবং আমরা দেখছি যে আসলে এই জিনিসটা অধিকাংশ লোকই এইভাবে জানেন না, সেই কারণে আমরা একটু উদ্যোগ নিয়েছি। আমরা বিশেষ করে বিপিসি থেকে এবং মিনিস্ট্রি থেকে একটা কমিটিও করেছি। প্রথমত হচ্ছে এই রিপোর্টিংয়ের উপরে একটা তদন্ত হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আপনার আমরা এখান থেকে বিপিসি থেকেও যে প্রত্যেক মার্কেটিং কোম্পানিকে চিঠি দিয়েছি, তাদের ডিলার জেনুইন ডিলার কারা সেটাই করবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের।
মঙ্গলবার দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের নিচতলায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরের অফিস কক্ষের কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা। শিক্ষার্থীরা বলেন, গত 3 দিন ধরে এক দফা দাবি নিয়ে আন্দোলন করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আলোচনায় বসেনি। পরে ক্যাম্পাসে কফিন মিছিল করেন। শিক্ষার্থীরা অবস্থান নেন ভিসির বাসভবনের সামনে। কফিন মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। আমাদের যে কাছে মেইন দাবি বিশ্ববিদ্যালয় বিসির কাছে এবং প্রক্টরদের কাছে, ট্রেজারদের কাছে, তারা আমাদের কাছে সরাসরি মাঠ পর্যায়ে আসছে না, আমাদের দাবি দেওয়ার মেনে নেওয়ার আশ্বাস দিচ্ছে না। তারা প্রতিবারই আশ্বাস দিচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে আমরা কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। সকল প্রশাসনিক ভবন, সকল প্রশাসনিক অফিসকে অনতিবিলম্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে আজকে। সবাই সর্বসম্মতিক্রমে একাডেমিক শাটডাউনের পরে এরপরে যদি একাডেমিক শাটডাউনে এই ভিসি পতন না ঘটে, তখন আমরা আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা দেবো ইনশাল্লাহ। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের আক্রমণ ঠেকাতে বুধবার রাজস্থান সীমান্তের আকাশসীমায় নিরাপত্তা মহড়া শুরু করতে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে, 1971 সালের পর এই প্রথম রাজ্যগুলোকে সামরিক মহড়া চালানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার, যেখানে বলা হয়েছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে পাকিস্তানের আক্রমণ থেকে নিজেদের সুরক্ষার প্রশিক্ষণ দিতে এবং সে সময় জরুরি সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করতে। এদিকে ভারত পাকিস্তান চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, দুই দেশকেই সংযত আচরণ করতে হবে। পেহেলগামে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ। সিন্ধু চুক্তি নিয়ে ভারতের একতরফা পদক্ষেপ এবং পাকিস্তানের উপর দোষ চাপানোর জন্য দক্ষিণ এশিয়ার শান্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। এদিকে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। Effective retaliation in the Uri and Aknor sectors in the region. ইয়েমেনের হুদেইদা বন্দরে 21 জনকে হত্যার পর রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফের দাবি, হামলায় বিমানবন্দরটি পুরোপুরি অকেজো হয়ে গেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে মিসাইল হামলার দুদিন পর ইয়েমেনি ভূখণ্ডে প্রতিশোধমূলক এই অভিযান চালালো ইসরায়েল। এদিকে গাজায় ত্রাণ সরবরাহ সচলের আগ পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে হামাস। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যুদ্ধ আইনের অবমাননা করছেন। অন্যদিকে সম্পূর্ণ গাজা অধিগ্রহণে বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারির তোয়াক্কা করছে না ফিলিস্তিনের সাধারণ মানুষ। তারা বলছেন, ইসরায়েলি সেনাবাহিনী যতই অভিযান জোরদার করুক না কেন, গাজাবাসী তাদের মাতৃভূমি ছেড়ে যাবে না। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু হিসেবে নতুন পোপ নির্বাচন করতে এরই মধ্যে ইতালির রোমে পৌঁছেছেন 133 জন কার্ডিনাল। বুধবার সকাল থেকে শুরু হবে পোপ নির্বাচনের প্রক্রিয়া, যা কনক্লেভ নামে পরিচিত। এদিন ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে বসবে নতুন পোপ নির্বাচনের ঐতিহাসিক রুদ্ধদ্বার বৈঠক, যেখানে উপস্থিত থাকতে পারবেন না একজন অতিরিক্ত ব্যক্তিও। এমনকি কার্ডিনালদের মধ্যে যাদের বয়স 80-র বেশি, তারা ধর্মসভায় অংশ নিলেও থাকবেন না মূল কনক্লেভ প্রক্রিয়ায়। কার্ডিনালরা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে ঘোষণা করবেন পরবর্তী ধর্মগুরুর নাম, যার ওপর বর্তাবে রোমান ক্যাথলিক চার্চের অন্তত 140 কোটি সদস্যের দায়িত্ব। অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের বিনিময়ে $1000 ও বিনামূল্যে ফ্লাইট টিকিট প্রদানের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের দাবি, প্রতি অভিবাসীকে আটক থেকে নির্বাসন পর্যন্ত খরচ গড়ে $17,000 বেশি। এই প্রক্রিয়ায় ব্যয় কমতে পারে 10 গুণ পর্যন্ত। পাশাপাশি দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় 6 দশক পর পুনরায় কুখ্যাত আলকাতরাজ কারাগার চালুর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দুর্গম অবস্থানের কারণে সাধারণ কারাগারের চেয়ে আলকাতরাজ পরিচালনায় মার্কিন প্রশাসনকে গুনতে হচ্ছিল 3 গুণ বেশি অর্থ। এজন্য 1963 সালে বন্ধের পর কারাগারটি ব্যবহার করা হচ্ছে জাদুঘর হিসেবে। এদিকে কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে সামরিক বাহিনী থেকে 20% 4 তারকা জেনারেল কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী।
নাটকীয়ভাবে প্রথম দফায় হেরে গেলেও কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিতীয় দফার ভোটে জার্মান চ্যান্সেলর পদে নির্বাচিত হয়েছেন ফ্রেডরিক মার্চ। মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফার অধিবেশনে পার্লামেন্টের ৩২৫ জন আইন প্রণেতা তার পক্ষে ভোট দেন। চ্যান্সেলর হতে ফ্রেডরিকের প্রয়োজন ছিল ৩১৬ ভোট। সিএনএন জানিয়েছে, গেল ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার পর একটি জোট সরকার গঠনের ঘোষণা দেন তিনি, কিন্তু মঙ্গলবার সকালে প্রথম দফার ভোটে মাত্র ৬ ভোটের জন্য হেরে যান ফ্রেডরিক মার্চ, যা ছিল জার্মানির রাজনৈতিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এবার জার্মান প্রেসিডেন্টের অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ফ্রেডরিক। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। এবার খেলার খবর। ফিফা ডিসিপ্লিনারি কমিটি থেকে বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পেয়েছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সমিত সোম। এর আগে গেল সোমবার বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছিলেন এই ফুটবলার। ফিফার অনুমোদন পাওয়ায় লাল সবুজ জার্সি গায়ে খেলতে আর কোনো বাধা থাকল না বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের। কানাডা জাতীয় দলের হয়ে 2টি ম্যাচে মাঠে নেমেছিলেন সমিত, যদিও সেগুলো প্রীতি ম্যাচ হওয়ায় কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকেই দ্রুতই অনুমতি দেওয়া হয়েছিল। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হবে ইংলিশ লিগ মাতানো হামজা চৌধুরীর। একই ম্যাচে অভিষেক হতে পারে সমিতেরও। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ খেলতে মঙ্গলবার বিকেলের ভারতের অরুণাচল প্রদেশে পৌঁছেছে বাংলাদেশ দল। মঙ্গলবার দিনের বাকি সময় বিশ্রামে কাটালেও বুধবার দুপুর 3টা থেকে শুরু হবে অনুশীলন পর্ব। আগামী 9 মে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 2 দিন বিরতিতে 11 মে একই ভেন্যুতে গোলাম রব্বানী ছোটন শিষ্যদের প্রতিপক্ষ। 2 গ্রুপের শীর্ষ 2টি করে দল সেমিফাইনাল খেলবে 16 মে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 18 মে। গেল 15 এপ্রিল শুরু হওয়া ক্যাম্পে ছিল 3 প্রবাসী ফুটবলার। তাদের মধ্যে বাদ পড়েছেন এলমান মতিন। দলে সুযোগ পেয়েছেন আব্দুল কাদির ও ফারজাদ আফতাব। দলের অবস্থা এখন অনেক ভালো। 3টার দিকে আমাদের প্রেসেন্টেশন রাখা হয়েছে, ওই সময় আমরা করবো। আর আল্লাহর রহমতে সবাই সুস্থ আছে, ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে বাংলাদেশে আসতে পারি। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।